বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের বিষয় সিড ট্রিটমেন্ট, বীজ শোধন। অতিথি শ্রী পঙ্কজ কুমার ওঝা। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার বন্ধু, 90.8 বেতার বিদ্যাসাগরে আপনাদের স্বাগত জানাই। আমি আবারও আপনাদের সঙ্গে চলে এসেছি আরজে সুমন আরও একটি নতুন পর্ব নিয়ে। আমাদের এই পর্বটি থাকছে সিড ট্রিটমেন্ট নিয়ে, বীজ শোধন। আমরা আবারও পেয়ে গেছি শ্রী পঙ্কজ কুমার ওঝা মহাশয়কে, যিনি জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার পার্সোনাল ট্রেনিং, পূর্ব মেদিনীপুর, তমলুক। স্যার, আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা জেনে নেব আপনার কাছে এই বীজ শোধন ব্যাপারটা কি। বীজ শোধন এমনি খুব ছোট জিনিস হলেও এর ভূমিকা একটা বিরাট। বীজ শোধন আর কিছুই নয়, চাষিরা প্রত্যেকেই যে কোনো ক্ষেত্রে বীজ ব্যবহার করেন। বীজ মানে কিন্তু শুধু এই ধান বীজ, গম বীজ তা কিন্তু নয়। আখের যখন কাটিং করছি, আখটা কেটে লাগাচ্ছি, সেটাও কিন্তু একটা বীজ। বা ড্রাগন ফ্রুটের যখন এটা করছি, সেটাও কিন্তু একটা বীজ। সিড হিসাবে যেটা দিয়েই আমি ফসল করতে যাচ্ছি, সেটাই হচ্ছে বীজ। সেই বীজটা লাগানোর আগে তাকে রোগ বা পোকা থেকে মুক্ত করা, সেটাকেই বলে বীজ শোধন। আমি বীজটা লাগাতে যাচ্ছি, লাগাতে যাওয়ার আগে তার থেকে রোগ বা পোকার জীবাণু মুক্ত করা, সেটাকেই বলে বীজ শোধন। আচ্ছা, এই বীজটা আমরা শোধন করব কেন? দেখো, কৃষক বন্ধুরা সবসময় রোগ বা পোকা যে কোনো একটা হলেই পেস্টিসাইড নিয়ে, মানে বা কাঁধে ব্যারেল নিয়ে ছুটতে ভালোবাসেন। পেস্টিসাইড, বীজ স্প্রে করবেন, এটাই জানেন। কিন্তু এটা জানেন না যে এই যে রোগ বা পোকাটা আসছে কোথা থেকে, তার সোর্সটা কোথায়। এই সোর্সটা অনেকগুলো সোর্স, সেটা বাতাস থেকেও আসতে পারে, অন্য গাছ থেকেও আসতে পারে রোগের জীবাণু, বা এ থেকে আসতে পারে। কিন্তু মূলত যেটা আসে, প্রাইমারি সোর্স কিন্তু আমার বীজ। বীজের আমরা একটা বীজ হাতে নিয়ে যখন দেখছি, সেই বীজটা দেখতে চকচকে করছে, কিন্তু সেটা যখন মাইক্রোস্কোপের তলায় দেখব, তার উপরে অসংখ্য জীবাণু, ফাঙ্গাস, মূলত ফাঙ্গাস বা ছত্রাক ভর্তি হয়ে আছে। বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বীজের ভেতর পর্যন্ত সেই ছত্রাক ভেতর পর্যন্ত প্রবেশ করছে। তাহলে মূল সোর্স হচ্ছে বীজ। তারপর তো মাটিতে আছেই, তাহলে মাটিতেও জীবাণু আছে, বীজের মধ্যে জীবাণু আছে। তাহলে বীজের মধ্যে যে জীবাণুটা আছে, আমি যদি সে জীবাণুযুক্ত বীজটাকে নিয়ে চাষ করি, খুব স্বাভাবিকভাবেই ফসল যত বৃদ্ধি হবে, তত জীবাণুর বৃদ্ধি হবে, জীবাণু আক্রমণ করবে। কিন্তু আমি সেই সিডটাকে জীবাণুমুক্ত করে, বীজটাকে জীবাণুমুক্ত করে যদি ব্যবহার করি ফসলে, তাহলে আমি ধরে নিলাম আমার জীবাণু উপস্থিত নেই। জীবাণু উপস্থিত না থাকলে স্বাভাবিকভাবে আমার গাছের রোগের কোনো প্রশ্নই আসে না। এইটা একটা। তাহলে বীজ শোধন যখন করছি, তখন মূলত কেমিক্যাল দিয়েই তো করছি। তা তখন বীজের বাইরে যে লেগে থাকা জীবাণু, সেটাকেও আমি মুক্ত করতে পারছি, আবার বীজের ভেতরে যে জীবাণুটা আছে, সেটাকেও আমি মেরে ফেলতে পারছি। এই দুটো। এবারে বীজের গায়ে যখন একটা পেস্টিসাইড লেগে যাচ্ছে, তখন সেটা যখন মাটিতে ফেলছি বীজটা, সেই মাটিতেও জীবাণু আছে। বীজের
গায়ে যেহেতু বিষটা মেশানো আছে, হুম। মাটিতে থাকা জীবাণুটাও কিন্তু খানিকটা ওকে মানে Effect করছে। এফেক্ট করছে, আচ্ছা। জীবাণুটাকে মেরে ফেলছে, মানে ক্ষতিকারক যে ক্ষতি জীবাণুটা। সুতরাং সেক্ষেত্রে দুটো লাভ হচ্ছে, এক হচ্ছে বীজের গায়ে লেগে থাকা জীবাণুকে মারছি, বীজের ভেতরের জীবাণুটাকে মারছি, এবং বীজটা যে মাটিতে পড়ছে সেই মাটিতে যদি জীবাণু থাকে সেটাকেও মুক্ত করতে পারছি। আচ্ছা। তার মানে এই বীজ শোধন করা মানে আমার বীজ নিয়ে ঘন ঘন মাঠে দৌড়ানো এটা অবশ্যই কমবে। আমরা বলি যে 100% বীজ শোধন, সমস্ত ফসলে যদি বীজ শোধন করি, রোগ পোকা এমনিতেই আমার অন্তত 50-60% কমতে বাধ্য, আমরা আচ্ছা। সকলে মিলে যদি একসঙ্গে করি। আচ্ছা, পদ্ধতিটা কি কি যদি বলেন? কৃষকদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমি যখন বাজার থেকে বীজ ক্রয় করছি তখন সেটা শোধন করাই বোধহয় থাকে। এটি হচ্ছে একেবারে ভুল ধারণা। মানে আপনি বলছেন প্যাকেট হলেও সেটাও শুদ্ধ করে নেওয়া শুদ্ধ ভালো? করে নিতে হবে, বরঞ্চ কখনো কখনো ধানের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আগে থেকে শোধন করা কোনো ধান বীজ থাকে না, যত আচ্ছা। ভালো কোম্পানির হোক না কেন। আচ্ছা। অনেকেই কি করেন, ওই প্যাকেটের মধ্যে একটি পাউডার দেওয়া থাকে, সেটা কিন্তু বীজ শোধনের জন্যই ব্যবহার করার জন্য, অর্থাৎ শোধন করা নেই, আপনাকে শোধন করে নিতে হবে। আচ্ছা। সুতরাং এ বিষয়ে আগে জানতে হবে যে কোনো বীজই শোধন করা থাকে না। হুম। সুতরাং থাকুক আর নাই থাকুক, আমাকে চাষ করতে যাওয়ার আগে বীজ শোধন অবশ্যই করতে হবে, এইটা যেন কৃষক বন্ধু মাথায় ঢুকিয়ে নেন। আচ্ছা, পদ্ধতিগুলো কি কি তাহলে যদি বলেন? বীজ শোধন নানাভাবে করা যায়। সেটা হচ্ছে একটা পদ্ধতি আছে, আমি তো আগেই বলেছি যে গায়ে যে জীবাণুগুলো আছে সেগুলোকে মুক্ত করাটাই হচ্ছে বীজ শোধন বা ভেতরে। আচ্ছা। এবারে আমি যেমন কৃষক ভাইরা প্রায় করেন যে কালকে আমি মানে ধানের অঙ্কুর করব, তার আগে আমি ধানটাকে রোদ খাইয়ে নেব। হুম। এই যে যখন প্রখর রৌদ্রে রোদ খাওয়াচ্ছি তখন কিন্তু এই প্রখর রৌদ্রের জীবাণুটা অটোমেটিক্যালি কিছুটা কমবে। আচ্ছা। সুতরাং যে কোনো বীজকে ভেজানোর আগে রোদ খাওয়ানোটা একটা কিন্তু বীজকে মানে ভালো রাখার উপায়, এবং সঙ্গে সঙ্গে বীজকে শোধন করার একটা সেটা যে উপায়, কোনো বীজই রোদ হোক। খাওয়ানো একটা উপায়। আরেকটা হচ্ছে জৈব উপায়েও কিছু কিছু জীবাণু আছে, হুম। মানে আমার এই যে জীবাণু, ক্ষতিকারক জীবাণু, হুম। তার বিরোধী জীবাণু, তার শত্রু জীবাণু তো কিছু আছে, অবশ্যই। সেই জীবাণুগুলোকে ব্যবহার করে জৈব ছত্রাকনাশক তাকে বলি আমরা, হুম। জৈব ছত্রাকনাশক ব্যবহার করেও করা যায়। এটা দুভাবে করা যায়, একটা হচ্ছে শুকনো বীজ শোধন আচ্ছা। করা যায়, আর একটা হচ্ছে ভেজানো বীজ শোধন। শুকনোটা প্রথমে তো রোদ্রে বললাম, এবারে প্রথমে বলি জৈব ছত্রাকনাশক ব্যবহার করে কি করে করা যায়। কেন আচ্ছা। এটা একেবারে এভাবে, হুম। জৈব ছত্রাকনাশক আমাদের বাজারে অন্তত 3টে জীবাণু পাওয়া যায়। কি কি? একটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি, আচ্ছা। এটাও কিন্তু ছত্রাক, উপকারী ছত্রাক, আচ্ছা। মানে যে ছত্রাকটা আমার ক্ষতি করে তাকে মেরে ফেলাটা হচ্ছে এর কাজ। আচ্ছা। তাহলে ট্রাইকোডার্মা ভিরিডি একটা পাউডার, আচ্ছা। ট্রাইকোডার্মা হারজিয়েনাম এটাও একটা আচ্ছা। জীবাণু, এটাও একটা পাউডার, আর সিউডোমোনাস ফ্লুরেসেন্স, আচ্ছা। এই 3টে মূলত পাওয়া যায়। এই ট্রাইকোডার্মা ভিরিডি আর ট্রাইকোডার্মা হারজিয়েনাম, এই দুটো হচ্ছে ছত্রাক ঘটিত জীবাণু থেকে এর রক্ষা করবে, আর এই সিউডোমোনাস ফ্লুরেসেন্স ব্যাকটেরিয়া ঘটিত যে জীবাণু আছে তা থেকে রক্ষা করবে। এগুলো পাওয়া যায়, প্যাকেটেই পাওয়া যায়। প্যাকেটে কি হয়, জীবাণু তো ওটা হচ্ছে জীবাণুকে কৃত্রিমভাবে করে ওই চারকোল পাউডার বা কেওলিন পাউডার, আমরা আগে যে পাউডার মাখতাম সেটা কেওলিন পাউডার, সেই কেওলিন পাউডারের সঙ্গে এটা মিশিয়ে, বা চারকোল বা কাঠ কয়লা শুদ্ধ, ওর সঙ্গে মিশিয়ে প্যাকেট করে বাজারে বিক্রি হয়। আমি ধরে নিতে পারি ওর মধ্যে জীবাণু আছে, অবশ্যই। সেই জীবাণুটা মিশিয়ে এটা শোধন করা হয় জৈব ছত্রাকনাশক। ওগুলো ব্যবহার করার কোনো পদ্ধতি? হ্যাঁ, অবশ্যই পদ্ধতি আছে, যে কোনোভাবেই তো করলে হবে না। ট্রাইকোডার্মা ভিরিডি বা ট্রাইকোডার্মা হারজিয়েনাম, যেটা 5 গ্রাম প্রতি কেজি বীজ, আচ্ছা। এইটা হচ্ছে এই যে 5 গ্রাম পাউডারটা যেটা নিচ্ছি ওর মধ্যে জীবাণু আছে, অবশ্যই। 5 গ্রাম পাউডার 1 কেজি বীজের জন্য। আচ্ছা। আর যে সিউডোমোনাস ফ্লুরেসেন্স যেটা ব্যাকটেরিয়া ঘটিত রোগের জন্য আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে 10 গ্রাম প্রতি কেজি বীজের জন্য। তাহলে আমার য কেজি বীজ লাগবে, আমি ধরে নিচ্ছি 1 কেজি ধান বীজ শোধন করব। সেক্ষেত্রে তাহলে কি নিতে হবে, ট্রাইকোডার্মা ভিরিডি বা ট্রাইকোডার্মা হারজিনিয়াম দুটো নিতে পারলেও অসুবিধে নেই, 5 গ্রাম 5 গ্রাম 10 গ্রাম, আর এটা সিউডোমোনাস ফ্লুরেসেন্স যেটা 10 গ্রাম। তাহলে এটা একসঙ্গে নিলাম, নিয়ে সামান্য জল দিয়ে বীজের সঙ্গে একটু ভালো করে মাখিয়ে দেওয়া হলো, আচ্ছা। যাতে বীজের গায়ে এই জীবাণুটা লেগে যায়। আচ্ছা। দিয়ে কিছুক্ষণ ছায়ায় শুকিয়ে, যেমন আমরা চাষবাস করতে যাই, অঙ্কুরিত করতে যাই, সেভাবে যাব, আচ্ছা। তাতেই হবে। এবং এতে- বেস্ট হচ্ছে ধানটা অঙ্কুর হয়ে গেল, হুম। অঙ্কুর হওয়ার পর এতে বীজতলায় ফেলবো, হুম। তার আগে এই জীবাণুটাকে ওর মধ্যে মাখিয়ে দেওয়া।
আচ্ছা 20 থেকে 30 মিনিট রাখার পর জমিতে ফেলে দাও, তাহলে অটোমেটিক্যালি শোধন হয়ে যায়। আচ্ছা এটা কিন্তু জৈব উপায় হচ্ছে, কোনো রাসায়নিক সার লাগছে আচ্ছা না। এই যে তিনটে যেটা বললেন রাসায়নিক নাম, লাগছে না, হ্যাঁ। এই তিনটে কি যে কোনো বীজের ক্ষেত্রে ইউজ করতে পারি? সমস্ত বীজের ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি, যে কোনো আচ্ছা, বীজের ক্ষেত্রে। আচ্ছা সে আখের ক্ষেত্রেও ব্যবহার করি, আলুর ক্ষেত্রেও ব্যবহার করি, ধানের ক্ষেত্রেও ব্যবহার করি, যে কোনো বীজের ক্ষেত্রে আচ্ছা সমস্ত বীজই শোধন করে লাগাতে হবে। আচ্ছা এছাড়াও আছে ওয়েট সিড বেড ট্রিটমেন্ট, মানে আচ্ছা, ভেজানো। আচ্ছা মানে ধান তো ভেজানো, আমি কাদা ফেলবো, হুম, কাদা তলায় ফেলবো, হুম, কাদা করে ফেলতে হয়, তো তখন কিন্তু পদ্ধতিটা আলাদা। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে দুটো পেস্টিসাইড আমাকে ব্যবহার করতে হবে, সবসময় মনে রাখতে কি হবে। কি? একটা হচ্ছে খুব পরিচিত কৃষকদের মধ্যে কার্বানডাজিম বা ব্যাভিস্টিন, আচ্ছা এইটা একটা, এটা ছত্রাকনাশক হিসাবে। যদি আচ্ছা, কার্বানডাজিম বা ব্যাভিস্টিন না ব্যবহার করি, তার পরিবর্তে ট্রাইসাইক্লাজোল বা বিম নামে বাজারে পাওয়া যায় ইত্যাদি, হুম, সেটা ব্যবহার করতে পারি। হুম, তাহলে একটি ছত্রাকনাশক, একটি ব্যাকটেরিয়ানাশক, দুটো জিনিস ব্যবহার করতে হবে। হুম। কারণ বীজের গায়ে কিন্তু ব্যাকটেরিয়াও প্রচুর থাকে, ছত্রাকও থাকে, হুম, তাহলে দুটোকে মারতে হবে। তাহলে ভেজানো বীজ শোধনের ক্ষেত্রে একটি ছত্রাকনাশক, একটি ব্যাকটেরিয়ানাশক। ছত্রাকনাশক হিসাবে কি কার্বানডাজিম বা ব্যাভিস্টিন, যদি সেটা না ব্যবহার করি তার ট্রাইসাইক্লাজোল বা বিম, এইটা। এর ডোজ আচ্ছা। কত? 1 গ্রাম প্রতি কেজি বীজ, আচ্ছা এইটা। আর এই যে বললাম যেটা ব্যাকটেরিয়ানাশক হিসাবে ব্যবহার করো, আজকাল প্রায় সমস্ত ফসলেই দেখতে পাই, বিশেষ করে ধানে, ধানটা হয়ে গেল, খড়টা শুকিয়ে আসছে, খড়ের মতো শুকিয়ে আসছে। এটা কিন্তু অনেকটাই, অন্যান্য কারণ আছে, কিন্তু মেন কারণ হচ্ছে এই ব্যাকটেরিয়া ঘটিত এটা, আচ্ছা ব্যাকটেরিয়া লিভ ব্লাইট বলে এটাকে। সেইটা ধানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ থাকে। আচ্ছা সেইটার জন্য একটি পেস্টিসাইড বাজারে পাওয়া যায়, তার নাম হচ্ছে স্ট্রেপ্টোসাইক্লিন। আচ্ছা স্ট্রেপ্টোসাইক্লিন মানুষেরও ওষুধ, একটা ব্যাকটেরিয়ানাশক। আচ্ছা, স্ট্রেপ্টোসাইক্লিন, এই স্ট্রেপ্টোসাইক্লিন একটা পাউচে পাওয়া যায়, ডোজও খুব কম, 10 লিটার জলে মোটে 1 গ্রাম। আচ্ছা এই পেস্টিসাইডগুলো আমাকে ব্যবহার করতে হবে। এই পেস্টিসাইডগুলো ইউজের কোনো এফেক্ট নেই তো? না, এফেক্ট বলতে আমি বীজ শোধন করছি যবে, সেটা তো বীজ বোনার আগে বীজটা শোধন করছি, অবশ্যই আর ধান বা ফসল কাটবো হয়তো 120 দিন পরে, হুম, তো সে ততদিন পর্যন্ত তার এফেক্ট থাকাটা প্রায় সম্ভব নয়। আচ্ছা। সেই জন্য খুব একটা অসুবিধা নেই। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে কেমিক্যাল ছাড়াও, হুম, সেটা হচ্ছে বীজামৃত। আচ্ছা মানে আমাদের প্রাচীন পন্থায় কৃষকরা আগে আগে ঋষি কৃষি বলা হয়, আচ্ছা মানে আমাদের পূর্বপুরুষরা তো ঋষি ছিলেন, অবশ্যই তারা যে প্রথায় চাষ করতেন তাকে বলে ঋষি কৃষি। আচ্ছা তারা কিন্তু কোনো কেমিক্যাল ব্যবহার করতেন না। হ্যাঁ তারা বিভিন্ন রকম পেস্টিসাইড তারা নিজেরাই বাড়িতে তৈরি করে নিতেন। হ্যাঁ সেরকম একটি, মানে নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারি, সেটার নাম হচ্ছে বীজামৃত। আচ্ছা নামটা বীজামৃত, বীজামৃত বীজামৃত আচ্ছা মানে বীজের অমৃত। আচ্ছা অর্থাৎ সেটা দিয়ে বীজটা শোধন করলে বীজটা সুপুষ্ট হবে শুধু নয়, বীজটা আরো অ্যাক্টিভ হবে শুধু নয়, সঙ্গে সঙ্গে মানে তার চারিদিক থেকে গুণগত গুণগত মানটা মানে বেড়ে উন্নত যাবে। হবে এবং সঙ্গে সঙ্গে তার জীবাণুগুলোকে মেরে ফেলবে। আচ্ছা সেটা বীজামৃতটা আমি বাড়িতেই তৈরি করে নিতে পারি, খুব সিম্পল কিভাবে প্রসেস। সেটা? সেটা হচ্ছে, এক হচ্ছে আমাকে একটু গোবর, যদি আচ্ছা, দেশি গরুর গোবর হয় তাহলে খুবই ভালো, দেশি গাই যাকে বলে, তার গোবর 5 কেজি সংগ্রহ করতে হবে। হুম, গোমূত্র 5 লিটার, হুম, তাহলে গোবর 5 লিটার, 5 কেজি, গোমূত্র 5 লিটার, সঙ্গে একটুখানি মাটি। কি মাটি? না, যে মাটিতে ভালো উপকারী ব্যাকটেরিয়া বা উপকারী ফাঙ্গাস আছে। সেটা কোথা থেকে পাবো? যে মাটিতে কোনোদিন আমি সার প্রয়োগ করিনি, পেস্টিসাইড দিইনি, জঙ্গলের মাটি হতে পারে, যেখানে কোনোদিন দিইনি আর কি, অথচ সেখানে সবুজ হয়ে আছে, আচ্ছা সেই রকম জায়গার মাটি যদি একটু ব্যবহার করি, উদ্দেশ্যটা একটাই, আচ্ছা, যে ওখানে উপকারী জীবাণু আছে, আচ্ছা ওই উপকারী জীবাণুটাকে আমি এখানে কাজে লাগাবো, আচ্ছা এইটা জিনিস। তাহলে কি কি নিচ্ছি? গোবর নিচ্ছি, গোমূত্র নিচ্ছি, সামান্য মাটি নিচ্ছি, আর হচ্ছে একটুখানি গাই মানে দুধ যেটাকে বলে, হুম, এটা কিন্তু পুরো ন্যাচারাল ওয়েতে, হুম, ওই জন্য বলেছি বীজামৃত নাম। হুম, একটুখানি গরুর দুধ 250 ml মতো ব্যবহার করছি, আচ্ছা তার সঙ্গে সামান্য একটু চুন 50 গ্রাম মতো, আর জল 10 লিটার। আচ্ছা তাহলে এই যেগুলো একসঙ্গে মিশিয়ে দিলাম, মিশিয়ে সেটাকে কয়েকদিন ধরে একটু রাখতে হবে, আচ্ছা 1-2 দিন রেখে দিলে ভালো। হুম, সেই যে মিশ্রণটা তৈরি হলো, সেই মিশ্রণটা ধান বীজ বা যে করি না কেন তাকে এই 25-30 মিনিট মতো একটুখানি ভিজিয়ে রাখতে হবে, তারপর ছেঁকে নিয়ে ব্যবহার করি, কোনো অসুবিধা নেই। বা বীজতলায় ফেলার আগে আমি যদি ওটা মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে দিই বীজের সঙ্গে, তাহলে বীজামৃত দিয়ে কিন্তু বীজ শোধন হলো। এটা সম্পূর্ণ জৈবিক উপায়েই হলো। আচ্ছা এটা দুভাবে কাজ করলো, আচ্ছা বীজকে শক্তিশালী করলো, বীজকে জীবাণুমুক্ত করলো, এবং পরবর্তী ক্ষেত্রে বীজকে খাওয়ারও খানিকটা সাপ্লাই করলো। আচ্ছা, সুতরাং সব কোনো দিক থেকেই সব দিক গুণগত থেকেই মানটা গুণগত বাড়িয়ে মানে দিল। ভালো। হ্যাঁ,
আচ্ছা, এই সব ফসলের ক্ষেত্রেই কি আলাদা আলাদা ভাবে বীজ শোধন করব? আলাদা আলাদা মানে কিছু কিছু, যেমন ধানের ক্ষেত্রে বললাম, আচ্ছা। ধানের ক্ষেত্রে মূলত ভেজানো পদ্ধতিতে তো করি আমরা। হুম, সেক্ষেত্রে আমি পেস্টিসাইডের নাম বলেছি কার্বানডাজিম বা ব্যাভিস্টিন বা ট্রাইসাইক্লাজল বা বিম, হুম। এটা একটা ছত্রাকনাশক বলেছি। আরেকটা বলেছি ব্যাকটেরিয়ানাশক স্টেপটোসাইক্লিন। আচ্ছা। কিন্তু কথাটা হচ্ছে কখন এটাকে ব্যবহার করব হ্যাঁ, সেটা তো জানতে হবে। অবশ্যই। কৃষকরা যেটা করেন যে বীজতলায় ধান ফেলার আগে সেটাকে আগে ভিজিয়ে নেন ধানটাকে, হুম, 24 ঘন্টা 48 ঘন্টা। শীতকালে একটু বেশি ভেজাতে হয়, গরমকালে একটু কম ভেজাতে হয়, অবশ্যই। শোক করার জন্য করব। তো মূলত এখানে কি যেটা করতে হবে যে আমাকে একটি বড় গামলা, মাটির গামলা হতে পারে বা যে কোনো গামলায় তো আমরা ধানটা ভেজাবো, সেই ভেজানো যেমন ভেজাচ্ছি ধরে নিচ্ছি আমি 48 ঘন্টা ধানটাকে ভেজাবো। এইবারে যে এই যে দুটো পেস্টিসাইড ব্যবহার করছি, হুম। প্রথম থেকে কিন্তু ব্যবহার করব না। আচ্ছা। আমি একটা বড় গামলায় হয়তো 10 কেজি ধান ভিজিয়েছি, আচ্ছা। আমি হয়তো 48 ঘন্টা পরে আমি ধানটাকে ছাঁকবো, তারপর অঙ্কুর করব। আচ্ছা। সেই ছাঁকার আগে 8 থেকে 10 ঘন্টা আগে এই পেস্টিসাইড দুটো মিশিয়ে দিতে হবে। আচ্ছা। একটি ছত্রাকনাশক, একটি ব্যাকটেরিয়ানাশক। আচ্ছা। মিশিয়ে দেওয়ার পরে তাহলে 8 থেকে 10 ঘন্টা ধান বীজটা ভিজলো, ওষুধগুলা জলে, পেস্টিসাইডগুলা জলে। আচ্ছা। তাহলে কি হলো না, ওই ধানের গায়ে লেগে থাকা জীবাণুর মৃত্যু ঘটলো। হ্যাঁ, ধানের ভেতরেও যদি কোনো কারণে জীবাণু থাকে থেকে এবং থাকে। থাকে, হ্যাঁ, আমরা খালি চোখে সেটা দেখতে পাই না, অবশ্যই থাকে, অবশ্যই। সেটাও কিন্তু অন্তর্বাহীভাবে গিয়ে ভেতরে গিয়ে সেই ছত্রাকটা বা ব্যাকটেরিয়াটাকে মারলো। আলুর ক্ষেত্রে যেমন একটুখানি আলাদা, আলুর বীজটা তো একটু আলাদা, হ্যাঁ, ওখানে কিরকম কেটে আলাদা? কেটে করা হচ্ছে, হুম। কেটে কেটে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে মানে এখানে যেটা ব্যবহার করছি ওটা নাও হতে পারে। এখনকার ভালো ভালো ওষুধ বেরিয়েছে, যেমন থায়োফিনেট মিথাইল আর পাইরাক্লোস্ট্রবিন, এই দুটো মিশিয়ে একটা তৈরি করা হয়েছে, এটা আলুর জন্যেই। আচ্ছা। কি হবে না, ওইটা আলু বীজের সঙ্গে মিশিয়ে দিলে রংটাও একটু আলু বীজের পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা। মানে সব আলুতে এই বীজটা লাগলো কিনা সেটা বুঝতে পারবো। কীরকম 100 কেজির জন্যে 100 কেজি যদি আলু হয় তাহলে তার জন্য মোটে 20 ml লাগবে। মানে আচ্ছা। 20 ml ওষুধ হলেই, বীজ হলেই আমি পুরো আলু বীজটাকে শোধন করতে পারছি। আচ্ছা। আলুতে প্রচুর রোগ পোকা হয়, হ্যাঁ, অনেক সেই কিছু রোগ থাকে। পোকার প্রত্যেক কৃষক এখন সচেতন হয়ে গেছে, আলু বীজ 100%ই প্রায় শোধন করে, হুম, না হলে কিন্তু ওর থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। যেহেতু এই পেস্টিসাইডটা এই জন্যই বেরিয়েছে, ওইটাকে ওর সঙ্গে মেখিয়ে জাস্ট 20-30 মিনিট রেখে তারপর সে করতে পারে, কোনো অসুবিধা আচ্ছা। নেই। এটা তো এটা ধানের, আলুর ক্ষেত্রে। আলুর ক্ষেত্রে ধানের যেমন একটা খোলস থাকে, তার এফেক্ট হয়তো পড়ে না বা ক্ষতি নয়। আলুটা যখন আমরা শোধন করছি ওটা তো কেটে ফেলা হয়, কেটে তো ফেলা সেক্ষেত্রে কি ওর ক্ষেত্রে কোনো এফেক্ট হয়? না, কোনো এফেক্ট হয় না। কারণটা হচ্ছে ওই কেটে যখন ফেলা হচ্ছে মানে একটা উন্মুক্ত হচ্ছে জীবাণুর ক্ষেত্রে, হুম। বরঞ্চ এই যে পেস্টিসাইডটা তার গায়ে লেগে যাচ্ছে বলে, মানে ভেতরেও যদি কোনো এফেক্ট হ্যাঁ থাকে তাকে সেটা জীবাণুটাকে মারা জীবাণুমুক্ত হয়ে যাচ্ছে। বরঞ্চ ওইটা সহজে পচবে না আমি যখন মানে মূল জমিতে লাগাবো আর কি। আচ্ছা। এছাড়াও আখের ক্ষেত্রেও ওই রকম করে আখের ব্যবহার, ক্ষেত্রে আখের ক্ষেত্রে কিভাবে? তো কাণ্ডগুলো কেটে 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 ব্যবহার করা হয়। সেগুলো করার আগে ওই রকম করে যে এই মিশ্রণটা তৈরি করার কথা বলেছি, আচ্ছা। কার্বানডাজিম হতে পারে, ট্রাইসাইক্লাজল হতে পারে, স্টেপটোসাইক্লিন হতে পারে, সবগুলো মিশ্রণটাকে ওই অন্তত আধ ঘন্টা ডুবিয়ে রাখতে হবে ওই কাণ্ডগুলোকে, আচ্ছা। বীজ হিসাবে যেটা ব্যবহার করছি। আচ্ছা। করিয়ে করে তারপর লাগালেই হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা। পদ্ধতি খুব সোজা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কৃষকরা মানে উৎসাহ বোধ করেন না, ভাবে খুব একটা কিন্তু যে কাজ আগে নেই। থেকেই করা আছে হ্যাঁ, হয়তো। আগে থেকেই করা, এরকম ভাবেন আর কি। আচ্ছা। এই বীজতলা শোধনের ক্ষেত্রে সিড ট্রিটমেন্ট তো আমরা করব, এটা প্রয়োজন বুঝলাম। এই সিড ট্রিটমেন্ট করলেই কি গাছটা ভালোভাবে একটা গুণগত মান বা সব দিক থেকে ঠিক থাকবে, না সিড ট্রিটমেন্ট ছাড়াও আরো কিছু আমাদের করতে হবে? হ্যাঁ, এইখানে ব্যাপারটা হচ্ছে যে আমার একটাই টার্গেট, যে বীজটা নিয়ে চাষ করছি সেটা যেন রোগ মুক্ত হয়। আচ্ছা। এবারে আমি যখন সিড ট্রিটমেন্ট করলাম, আমি ধরে নিচ্ছি আমার সিডে কোনো জীবাণু নেই, আচ্ছা। তাহলে জীবাণু না থাকলে রোগের কোনো প্রশ্ন নেই। তাহলে বীজতলায়, ধানের ক্ষেত্রেই বলছি, বীজতলায় বীজ ফেলা হলো, হুম। বীজ ফেলার পর চারা হলো, হুম। বীজে আমার কোনো জীবাণু ছিল না, কিন্তু মাটিতে সামান্য থাকতে পারে, অবশ্যই। বাতাস থেকে আসতে পারে। অবশ্যই। সেই কারণে বীজ তলায় যখন আছে হুম। তখন আমার 1 কাঠা জায়গার মধ্যেই আছে, একটা ছোট্ট জায়গার মধ্যে আছে, আচ্ছা। তাহলে ওটাকে আমি সহজে কন্ট্রোল করতে পারবো। অবশ্যই। আমি ধরে নিচ্ছি ওতে কোনো জীবাণু এসছে বা পোকা এসছে। হুম। সেই জন্যে বীজ শোধনের পরেই যেটা দরকার, বীজ তলা শোধন। অর্থাৎ আমি রোপা করছি, এই 1 কাঠা জায়গার যে তলা, বীজ তলা, হুম। ওটাকে যখন রোপা করব তখন সেটা 10 কাঠা হয়ে যাচ্ছে। আচ্ছা। তাহলে 1 কাঠায় যে জলটা লাগবে ওখানে 10 গুণ বেশি জল লাগবে বা অবশ্যই। 10 গুণ বেশি বীজ লাগবে। অবশ্যই। আমি ওটা করতে চাইছি না। ওটা মেন যে ফিল্ডে
সেখানে আমি কোনো স্প্রে করব না। মানে তলা থাকা অবস্থায় তলা কিছু থাকা করব। অবস্থাতে কি করব যেহেতু আমার সেটা? হাতের কাছে আছে, তখন কি করতে হবে, দুটো জিনিস। এর আগে কি করেছিলাম, একটি ছত্রাকনাশক একটি ব্যাকটেরিয়ানাশক নিয়েছিলাম। এই ক্ষেত্রে আমাকে করতে হবে ছত্রাকনাশক ব্যাকটেরিয়ানাশক আগে যেটা ছিল সেটাই থাকবে, আচ্ছা অর্থাৎ কার্বানডাজিম বা ট্রাইসাইক্লোজল ছত্রাকনাশক, স্টেপটোসাইক্লিন হচ্ছে ব্যাকটেরিয়ানাশক থাকলো। আচ্ছা সঙ্গে আরেকটা জিনিস থাকবে, একটি কীটনাশক। আচ্ছা কেন না, এই যে মাজরা পোকার কথা আমরা প্রায় শুনি ধানের, হুম, সেই মাজরা পোকাটা ডিম পাড়াটা শুরু হয় বীজতলাতেই। আচ্ছা তাহলে বীজতলায় যে ডিমটা আছে হুম, তাকে যদি আমি নষ্ট করতে পারি, হুম, তাহলে ডিমটা নষ্ট করলে মূল জমিতে আক্রমণ দেরিতে হবে বা নাও হতে পারে। আচ্ছা সেই কারণে যেমন একটি ছত্রাকনাশক, একটি ব্যাকটেরিয়ানাশক হুম, আর একটি কীটনাশক। সেই কীটনাশকটা বেস্ট হচ্ছে ফিপ্রোনিল জাতীয় অন্তর্বাহী ওষুধ, যেটার ডিম মারার ক্ষমতা আছে, ডিমটাকে নষ্ট করে দেওয়ার, পোকার ডিম, মূলত মাজরা পোকা বা অন্যান্য ডিমটাকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা। এই তিনটেকে একসঙ্গে মিশিয়ে আমি যদি আজকে মানে চারাটা তুলবো ভাবি, মানে বীজতলা থেকে, তার অন্তত 3 দিন আগে ভালো করে এই ওষুধটা মিশিয়ে, এই 3টে পেস্টিসাইড মিশিয়ে ভালো করে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। আচ্ছা তলাটা আমার তুলে লক্ষ্য- নেওয়ার 3 দিন আগে আগে অন্তত 3 দিন আগে, তার আগে করলেও ভালো। ভালো করে স্প্রে করে যাতে গাছটা ভিজে যায়। গাছটা ভিজে যাওয়ার অর্থ হচ্ছে গাছের গায়ে কোনো কারণে যদি জীবাণু লেগে থাকে, থাকে সেই নষ্ট হয়ে বা পোকার ডিম থাকে, তাহলে সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট করা। আচ্ছা, এটাই হচ্ছে বীজ তলা শোধন। আচ্ছা, তাহলে বীজ শোধন করলাম, বীজ তলা শোধন করলাম, তাহলে আমার জীবাণু থেকে অনেকটাই মুক্তি পেল, কোনো সন্দেহ নেই। অবশ্যই। হুম। এই বীজ নিয়ে একটা ভালো পরিমাণের গুণগত মানের বীজ বাছাই, তার পুষ্টিগত দিক থেকে এরকম কিছু? হ্যাঁ, একটা বিষয় প্রথমেই নজর রাখা দরকার ছিল, সেটা হচ্ছে আমি বীজ শোধন করছি, হুম, বীজ তলা শোধন করছি, এই দুটো স্টেপ। কোন কিন্তু- বীজটাকে? হ্যাঁ, কোন বীজটা? এখন খুব স্বাভাবিকভাবেই আমি যদি একটা পুষ্ট বীজ ব্যবহার করি, হুম, তাহলে গাছটাও পুষ্ট হবে, গাছটাও সুস্থ সবল হবে। অবশ্যই। কিন্তু একটা যদি খুব দুর্বল মানে অপুষ্ট বীজ ব্যবহার করি, হুম, তাহলে তার থেকে যে গাছটা বেরোবে সেটা হবে লিকে, খুব সহজে ভালো স্বাস্থ্যবান মানে তার গাছ না, গুণগত মান ভালো হবে না। তাকে রোগাক্রান্ত। আমি যদি দুর্বল হই, হুম, তাহলে খুব সহজে আমি রোগাক্রান্ত হব। আচ্ছা, তেমনি গাছটা যদি খুব লিকে হয়, দুর্বল হয়, তাকে সহজে রোগ বা পোকা আক্রমণ করবে, আচ্ছা, সেটা করতে দেওয়া যাবে না। সেই জন্যে তার প্রথম ধাপ হবে পুষ্ট বীজ বাছাই। আচ্ছা, অর্থাৎ আমি হয়তো সে 1 একরে 20 কেজি ধান বীজ ব্যবহার করছি, আচ্ছা, কিন্তু এই 20 কেজি ধান বীজ পুরোটাই কিন্তু সুপুষ্ট নয়। আচ্ছা, অর্থাৎ সুপুষ্ট নয় মানে ভেতরে চালটা ভালো করে নেই, আচ্ছা, খাওয়ার নেই ভালো। আচ্ছা, তাহলে আমাকে ওই সুপুষ্ট বীজটি বেছে নিতে হবে। আচ্ছা, সুপুষ্ট বীজ মানে কি? সুপুষ্ট চারা। আচ্ছা, সুপুষ্ট চারা মানেই রোগ বা পোকার আক্রমণ প্রায় হবে না। আচ্ছা, সেই জন্য পুষ্ট বীজটা বাছাই করে নিতে হবে। সেই বাছাই করার একটা পদ্ধতি আছে। কিরকম? পদ্ধতিটা কীরকম সেটা খুব সহজেই আমরা করে নিতে পারি। যে নর্মালি আমরা যখন বীজটাকে জলে ভেজাই, দেখি কিছু বীজ ভেসে ওঠে। অবশ্যই। ভেসে ওঠে মানেই সেটা অপুষ্ট। মানে ওটাকে আগড়ার মতো আমরা আগড়া দেখি। যেটাকে বলি, আগড়ার মধ্যেও কিন্তু একটা কণা চাল থাকে, আচ্ছা, সেখান থেকে একটা গাছ বেরোয়, আচ্ছা, কিন্তু সেটা হয় লিকে, রোগাক্রান্ত হবে, কিছুদিন পরে মারা যাবে। এবং সবচেয়ে বড় কথা, ও হচ্ছে রোগ জীবাণুকে আকৃষ্ট করবে, যেটা অন্যান্য গাছের ক্ষেত্রে অন্যান্য ক্ষতি গাছের হবে। ক্ষেত্রেও আচ্ছা, এফেক্ট করবে। আচ্ছা। সেই জন্য আমি ওই বীজটাকে মায়া কোনো রকম না করে আগে ছাঁটাই মানে করব। প্রথমেই ছেঁকে নেওয়ার পর যদি দেখা যায় ওটা ভেসে যাচ্ছে বা ওটা হয়তো যেটা ভেসে গেল সেটা হচ্ছে একেবারে অপুষ্ট বীজ বা আগড়া যেটাকে বলছে, আচ্ছা, বাদ দিয়ে দিলাম। তারপরেও কিন্তু যেটা নিচে পড়ে থাকলো সেটাও একেবারে সুপুষ্ট বলা যাবে না, আচ্ছা, কিন্তু জলের ঘনত্ব এই নয়। সেই কারণে আমরা যেটা করি, যে লবণ জলে হুম, করে নিতে হবে। লবণ জল মানে আমরা জানি যে সাঁতার কাটতে কোথায় পছন্দ করি, নদীর জলে না সমুদ্রের জলে? সমুদ্রের জলে সাঁতার কাটা সোজা। হ্যাঁ, কারণ কি কারণ না, ওখানে লবণ মেশানো আছে, আচ্ছা, জলের ভেসে ঘনত্ব থাকবে। বেশি, জলের ঘনত্ব বেশি। হুম, সেই পদ্ধতিটাকে এখানেও কাজে লাগানো হয়। কি করা আচ্ছা। হয়, নর্মাল পরিষ্কার জলে, কি বলে আমার 10 লিটার জলে যখন 1 কেজি 650 গ্রাম লবণ, খাওয়ার লবণ হুম, মিশিয়ে দেবো, আচ্ছা, মিশিয়ে যে দিলে কোনো বাজারের লবণ। যে কোনো বাজারে লবণ। আচ্ছা, মিশিয়ে দিলে কি হবে, জলের ঘনত্বটা বাড়লো। বাড়লো। ওই ঘনত্ব যেটা জলে যতটা বীজ ভেসে উঠছিল অপুষ্ট বীজ, হুম, সেই বীজটা যখন এই লবণগুলা জলে দেব, হুম, তখন দেখবো আরো অর্ধেক বীজ ভেসে উঠছে, আচ্ছা, অর্ধপুষ্ট বীজগুলো ভেসে উঠছে। আচ্ছা, ওটাকেও ছেঁকে ফেলতে হবে। আচ্ছা, ছেঁকে ফেলার পরে যেটা নিচে পড়ে থাকলো ওটা একদম সেটা হচ্ছে নিরেট সুপুষ্ট পুষ্টিগত, বীজ, সুপুষ্ট বীজ। সুপুষ্ট বীজ। কিন্তু সঙ্গে সঙ্গে ছেঁকে লবণ জল, হ্যাঁ, লবণ জলে যদি বেশিক্ষণ থাকে
তাহলে এফেক্ট হতে তার পারে। অঙ্কুরোদ্গম নষ্ট হতে পারে। আচ্ছা, সেই জন্য এটাকে সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে। মিনিমাম কতক্ষণ টাইমটা থাকবে? জাস্ট কিছুক্ষণ পরে ভেসে উঠলেই মানে মানে 2 মিনিট মিনিটও পাঁচেক, নয়, 2 মিনিটও মিনিটও নয়। আচ্ছা ভেসে উঠলো, ভেসে ওঠার পরে নিচে যেটা পড়েছে ছেঁকে নিলাম, জলটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা। এতে আরেকটা উপকার হয়, এক হচ্ছে সুপুষ্ট বীজ বাছাই হয়ে গেল, আর ধুয়ে নিতে হবে, কারণ আচ্ছা। লবণ জলটা আছে, হ্যাঁ, হ্যাঁ। ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিলাম, তারপর যেমন করে বীজ শোধন করছি, যেমন করে তলা ফেলছি তেমন করে ফেলবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এখানে আরেকটা লাভ হয় যে ইদানিং আমাদের এই বিশেষ করে শ্যালো মাটির নিচের জল ব্যবহার করার ফলে মাটিতে লবণের ভাগ আস্তে আস্তে বাড়ছে। হুম, মাটিতে লবণের ভাগ বাড়লে যেটা হয়, চাষের অসুবিধা হয়, ধানের ক্ষেত্রে অসুবিধা হয়। হুম, এইবারে আমি যখন টিকা দেওয়ার মতো খানিকটা হ্যাঁ, লবণ জলে যখন করছি, ট্রিটমেন্ট করছি, হুম, তখন লবণ সহনশীল হয়ে গেল, আচ্ছা, টিকা দেওয়ার মতো। হুম, হালকা ডোজে দেওয়া হলো, তখন লবণের সহনশীল। মূল জমিতে যদি লবণের ভাগ কোনো কারণে বেশি থাকে, বিশেষ করে লবণাক্ত এলাকাতে গাছ যখন হবে না, কিন্তু লবণটা সহ্য করার ক্ষমতাটা বেড়ে রাখে। গেল। তাহলে একদিকে সুপুষ্ট বীজ বাছাই হলো, আর লবণ সহ্য করার ক্ষমতা বাড়লো। আচ্ছা, একটা খালি খেয়াল রাখতে হবে যে সঙ্গে সঙ্গে বীজটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে নুনের এফেক্ট কোনোভাবে না থাকে। আচ্ছা, সেইটা এইখানে শুধু একটা কথা সবসময় মনে রাখ, 3টে স্টেপ কৃষক ভাইদের সবসময় মনে রাখতে হবে। আচ্ছা, এক হচ্ছে সুপুষ্ট, যে কোনো বীজের হুম, সুপুষ্ট বীজ, হেলদি যেন হয়। আচ্ছা, তাহলে পুষ্ট বীজের বাছাই ব্যাপারটা কিভাবে করা যাবে আমি বলেছি। হুম, আর পুষ্ট বীজ বাছাই। পুষ্ট সেকেন্ড বীজ। স্টেপ কি বলেছি, যে সিড ট্রিটমেন্ট। থার্ড প্রসেস কি বললাম, সিড বেড ট্রিটমেন্ট বা বীজ তলা শোধন। আচ্ছা, এই 3টে যখন ভালোভাবে করছি, তখন আমি ধরে নিচ্ছি আমার ফসলটা জীবাণুমুক্ত। আচ্ছা, তাহলে তখন আমার রোগ বা পোকার প্রাদুর্ভাব মূল জমিতে অনেকটা কমে যাবে। এইটা একটা গেল। আরেকটা আমরা সবসময় খেয়াল রাখবো যে প্রত্যেকটা ফসলই হুম, যতটা সম্ভব জীবাণু সার যদি মিশিয়ে নিতে পারি, আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো। তার গুণগত মানটা বেড়ে যায়। খুব স্বাভাবিক, গুণগত মান বাড়বে। মানে কি, জীবাণু সার বীজের সঙ্গে মিশে থাকলো, মানে তখন কিন্তু সে বাতাস থেকে, কেউ কেউ বাতাস থেকে নাইট্রোজেন নিতে পারছে, হুম, জমি উর্বর হচ্ছে। হুম, কেউ কেউ আবার মাটিতে যে ফসফেটটা ছিল সেটাকে গাছের গ্রহণযোগ্য অবস্থায় পরিণত করছে, আচ্ছা, তার মানে ফসফেট অ্যাভেলেবিলিটি বাড়ছে। আচ্ছা, কেউ কেউ আবার পটাশের অ্যাভেলেবিলিটি বাড়াচ্ছে। আচ্ছা, তাহলে এই জীবাণু সারগুলো যত বেশি ভালো করে ব্যবহার করব, তত আমার এর পক্ষে, গাছের পক্ষে কিন্তু খুব লাভ ভালো, ভালো। হুম, এই জীবাণুগুলো যখন আমি বীজতলা ভেঙে নিলাম, বীজতলা ভেঙে নেওয়ার পরে আমি তো রোপা করতে যাব মূল জমিতে। হ্যাঁ, সেই বীজের যে বান্ডিলগুলো আর কি আমরা ব্যান বলি, বীজতলা বান্ডিলগুলো, সেই বান্ডিলগুলো যে শেকড়গুলো, হুম, এই মিশ্রণ করে, এই যে ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস, এগুলোর মিশ্রণ করে আমি যদি একটা গামলায় বড় জায়গায় একটু জলের সঙ্গে ওই জীবাণু কালচারটা মিশিয়ে যদি শেকড়টা আধ ঘন্টা করে ডুবিয়ে রাখি, মানে তলাগুলো, তলাগুলো, আচ্ছা, শেকড় জীবাণু লেগে গেল, মানে উপকারী জীবাণু, হুম, তখন মূল জমিতে কিন্তু সে তার বৃদ্ধিটা খুব ভালো হবে। গাছের কোনো এফেক্ট হবে যা না, আছে উপকার হবে, উপকারিতা এফেক্ট হবে। হবে না, উপকার হবে মানে খারাপ এফেক্ট হবে না, হুম, ভালো এফেক্ট। ভালো এফেক্ট হবে। সুতরাং এগুলো দিয়েই আস্তে আস্তে আমরা করতে পারি। আচ্ছা, সুস্থ সবল চারা, এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা না হলে কিন্তু ভবিষ্যতে আমরা ওই জন্য বলি বীজ শোধন মানে টিকা দেওয়া। এছাড়াও স্যার আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, একটা বীজ যখন আমরা নিয়ে আসছি এবং লোকালি যারা আমাদের কৃষক বন্ধুরা চাষ করছেন তারাও তো বীজ তৈরি করছে, এক্ষেত্রে কি এই দুটো বীজের কি কোনো ডিফারেন্স থাকবে, গুণগত মান, এক্ষেত্রে কি বলবেন? না, সেটা ভালো মন্দ তো এমনি বোঝা যাবে না। হুম, ভালো মন্দ হচ্ছে কৃষকরা যেটা করেন, আমি যখন কোনো কৃষকের কাছে বীজ নেব, হুম, তার ফসলটা দেখে নিই, তার সেই ফসলে রোগ আছে কিনা। আচ্ছা, পাকার মানে সময় সেই সবাই দেখে বীজটার কোয়ালিটি কেমন রয়েছে, কোয়ালিটি কেমন দেখে নিতে হবে। আচ্ছা, ওই ফসলটায় রোগ এসছে কিনা, আচ্ছা, ওই ফসলটায় অন্য ধান মেশা আছে কিনা, আচ্ছা, সেইগুলো দেখে নেন। আচ্ছা, যদি সেটা না থাকে তাহলে সে গুণগত মান আমি চাষির কাছ থেকে দেখেই নিতে পারছি। আচ্ছা, আর দোকানে কিনলে সেটা তো বোঝার থাকে না। তবে সাধারণত কোনো কোম্পানি তারা মানে ঠকাতে চায় না, তার কোম্পানির এটা করতে চায় না। কিন্তু যে ক্ষেত্রেই হোক, নিজের বীজ ব্যবহার করি, অন্য কৃষকের বীজ ব্যবহার করি শোধন বা করে দোকান নেওয়াটা থেকে, জরুরি, বীজ শোধন অবশ্যই দরকার, আচ্ছা, সুপুষ্ট বীজ বাছাই অবশ্যই দরকার, আচ্ছা, বীজ তলা শোধন অবশ্যই দরকার, বা জীবাণু কালচার যেটা ব্যবহার করা হয় সেটাও ব্যবহার করা দরকার। আচ্ছা, এগুলো করলে তখন আমাকে ঘন ঘন বীজ প্রয়োগ করার জন্য মাঠে আর ছুটতে হবে না। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে। খরচটা হয়তো অনেকটা কমেও যাবে। অনেক খরচ কম। তো কৃষক বন্ধুদের কাছে আমাদের এই বার্তা আমাদের পৌঁছে দিলেন শ্রী পঙ্কজ কুমার ওঝা মহাশয়। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং চাষি ভাইদের
কাছে এই আবেদন রইল যে আমরা অবশ্যই এর পরবর্তী স্টেপে যখন আমরা পরের ফসলটি চাষ করব, অতি অবশ্যই কিন্তু আমরা এই সিড ট্রিটমেন্ট বা বীজ শোধনটি অবশ্যই করে চারা রোপণ করব। এবং স্যার যেই পদ্ধতি বলে দিলেন আমরা জৈবভাবে অতি সহজ মাত্রাতেই আমরা বাড়িতে করতে পারি। ধন্যবাদ স্যার, আবারও আপনাকে আমাদের এই স্টুডিওতে আসার জন্য, আমাদের কৃষক বন্ধুদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য। নমস্কার। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।